সিনেমার নাম হচ্ছে প্যান্ডোরাম এবং প্যান্ডোরাম শব্দের একটা মানে রয়েছে। গভীর মহাকাশ যাত্রার দরুন মানুষ হ্যালুসিনেট করা শুরু করে, কোনো মানুষ তার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই যে এক ধরনের সমস্যা, এটাকেই শর্টে প্যান্ডোরাম বলা হয়। সালটা ছিল তখন 1969 এবং মানুষ প্রথমবার চাঁদে ল্যান্ড করে এবং সেই সময় পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 3.6 বিলিয়ন। এখন সাল হচ্ছে 2009। বৈজ্ঞানিকরা মহাকাশে কেপলার টেলিস্কোপকে ছেড়েছে পৃথিবীর মতন আর একটা গ্রহ খোঁজার জন্য। আর এখন পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 6.76 বিলিয়ন। আর তারপরে সালটা হচ্ছে 2153। প্যালিও 17 নামক একটি স্পেস প্রোব একটি গ্রহতে ল্যান্ড করে, যেটার নাম হচ্ছে টেনিস, যেটা হুবহু পৃথিবীর মতো। অন্যদিকে পৃথিবীর জনসংখ্যা বেড়ে 24.34 বিলিয়ন হয়ে গেছে এবং পৃথিবীতে খাবার জলের শর্টেজ শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীর রিসোর্সগুলো কমে আসছে। আর এখন সালটা হচ্ছে 2174। পৃথিবীতে শুরু হয়েছে যুদ্ধ। পৃথিবীতে যেটুকুনি লিমিটেড রিসোর্স রয়েছে সেটা নিয়ে এখন যুদ্ধ শুরু হয়েছে। আর এরই মধ্যে একটি স্পেসক্রাফট যেটার নাম হচ্ছে এলাইসিয়াম, সেটাকে ছাড়া হয়েছে সেই টেনিস নামক আর একটা গ্রহের উদ্দেশ্যে, যেটা পুরো পৃথিবীর মতো। আমরা দেখতে পাই যে পৃথিবী থেকে একটা বার্তা এসেছে। সেই স্পেসক্রাফটের মধ্যে থাকা ক্রিউরা সেই বার্তাটা বা সেই ট্রান্সমিশনটা শুনছে। পৃথিবীর সেই মানুষগুলো তাদেরকে গুড লাক এবং গুড বাই জানাচ্ছে যে পৃথিবীর আর কোনো অস্তিত্ব নেই, সবকিছু শেষ হয়ে গেছে। এবং মানুষদের শেষ চিহ্ন বলতে সেই অ্যালাইসিয়াম নামক স্পেসক্রাফটের মধ্যে যে কয়জন রয়েছে তারাই। আপনি জাস্ট ইমাজিন করুন যে আপনার সবকিছু, আপনার স্বপ্ন, কাজ বা সবকিছু এই পৃথিবীকে ঘিরেই তো রয়েছে। সো সেটাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং এটা সরাসরি একটা মেন্টাল এফেক্ট পড়ে। আমরা সেখানে একজন ক্রিউকেও দেখতে পাই যার নামটা উজ্জ্বল করা হয়েছে এবং তাকে আমরা পরেও দেখতে পারবো, জাস্ট মুখটা মনে রাখবেন। বাই দ্য ওয়ে, 2017 সালে অ্যালাইসিয়াম নামক একটি সিনেমা রিলিজ করেছিল, সাইফাই অ্যাকশন, দুর্দান্ত সিনেমা। এবং এই অ্যালাইসিয়াম শব্দটা গ্রিক মিথোলজি থেকে নেওয়া হয়েছে। এটার অর্থ হচ্ছে এমন একটা স্টেট বা এমন একটা অবস্থা যেখানে মানুষেরা সব থেকে বেশি শান্তি অনুভব করতে পারে। বাট আমি প্যান্ডোরাম সিনেমাটিকে নিয়ে আলোচনা করছি। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি প্যান্ডোরাম সিনেমাটিকে নিয়ে ডিসকাস করবো। তো বেশ কিছুটা সময় কেটে গেছে এবং আমরা কর্পোরাল বোমারকে দেখতে পাই, যে একটা হাইপার স্লিপ চেম্বারে ছিল, বা যেটাকে ক্রায়ো চেম্বারও বলা হয়। দেখুন, এই ডিপ স্পেস ট্রাভেল, মহাকাশ যাত্রা, যেটা সম্পূর্ণ করতে মানুষদের অনেক বছর লেগে যায়, প্রায় কয়েক শতকও লেগে যেতে পারে। একই সাথে তারা সেই অ্যালিসিয়াম নামক স্পেসক্রাফটের মাধ্যমে পৃথিবী ছেড়ে টেনিস নামক আর একটা গ্রহতে যাচ্ছে, যেটা সম্পূর্ণ একটা আলাদা সোলার সিস্টেম। তাহলে অবশ্যই সময় তো লাগবেই, তাই ততদিন অবশ্যই মানুষ জেগে তো থাকে না। মানুষেরা ক্রায়োজেনিক স্টেসিসে থাকে, মানুষেরা ঘুমিয়ে থাকে। সেই চেম্বারটা এমন ভাবে তৈরি করা হয় যেটার মাধ্যমে মানুষেরা নানা নিউট্রিশনও পেতে থাকবে, মানুষদের এজিং প্রসেস কম হবে, অর্থাৎ বয়স খুব ধীর গতিতে বাড়বে। মোটামুটি বহু সাইফাই স্পেস রিলেটেড সিনেমাতে আপনারা এই জিনিসটা দেখেছেন। সো এরকম ভাবে সেই মানুষটাও সেই হাইপার স্লিপ চেম্বারের মধ্যে ছিল, তবে আচমকা সে তার সেই চেম্বার থেকে বেরিয়ে যায়। সে জাস্ট স্বপ্নে একটা মেয়েকে দেখে, যেটা তার স্ত্রী। যদিও আমি জানি যে সেটা তার স্ত্রী, কিন্তু সে জানে না। সে সবকিছু ভুলে গেছে, তার কিছু মনে আসছে না। আর যেটার একমাত্র কারণ হচ্ছে এক্সটেন্ডেড হাইপার স্লিপ, অর্থাৎ প্রয়োজনের থেকে বেশি সময় সে সেই চেম্বারটায় ছিল। তার সহজে কিছু মনে আসছে না, তবে সে তার চেম্বারটা দেখে তার মনে আসে যে হ্যাঁ, তার নাম হচ্ছে কর্পোরাল বোয়া এবং বাইরে তার স্ত্রীর ছবিটাও লাগানো ছিল। তার সঙ্গে সঙ্গে তো তার স্মৃতি ফিরে আসে না, তবে ধীরে ধীরে তাদের স্মৃতিগুলো ফিরে আসতে থাকে। তবে ব্যাপার হচ্ছে সেই কর্পোরাল বোয়ার সে সেখানে একা ছিল, বাকি লোকেরা কোথায়? চারিদিকে অন্ধকার, যেন সেই শিপটা সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে রয়েছে। কর্পোরাল বোয়ার সেই শিপের ব্রিজটাও ব্যবহার করতে পারছে না। ব্রিজ হচ্ছে সেই শিপের একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যাওয়ার রাস্তা, তবে সেটাও বন্ধ হয়ে রয়েছে, কারণ গোটা শিপে বিদ্যুৎ নেই। বোয়ার তখন সেখানে আরেকজন মানুষের ক্রায়ো চেম্বারটাও দেখতে পায়, অর্থাৎ লিউটেন্যান্ট পেটন, যাকে সম্ভবত কর্পোরাল বোয়ার চেনে এবং তাকে জাগানোর চেষ্টা করছে। তবে সেই চেম্বারের মধ্যে তো সে ঘুমাচ্ছে। তবে সেই সময় সেই শিপে একটা পাওয়ার সার্জ হয়, অর্থাৎ বিদ্যুতের কোনো সমস্যা হচ্ছে। আর সেই সময় লিউটেন্যান্ট পাইটনের চেম্বারটা খুলে যায়। স্বাভাবিকভাবে তারও কিছু মনে নেই যে তারা এখানে কি করছে। একই সাথে শিপের ভেতরে প্রচন্ড ঠান্ডা, যেটা হওয়ার কথা না। অন্যান্য ক্রিউ মেম্বাররা, তারাও কেউ নেই। এই বৃহৎ স্পেসক্রাফটে অনেকগুলো ক্রিউ ছিল এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা শিফট ছিল, অর্থাৎ একদল ঘুমাতে যাবে, তখন আরেকদল সেই শিপের দেখাশোনা করবে। তবে সেখানে দেখাশোনা করার মতো তো কোনো লোক তো নেই। সত্যি এটা একেবারে ভাবার বিষয় যে সেই বৃহৎ স্পেসক্রাফটটা প্রায় 60,000 মানুষদের নিয়ে যাচ্ছিল টেনিস নামক সেই গ্রহের উদ্দেশ্যে, এবং এই সম্পূর্ণ ট্রিপটা 123 বছরে। আর এই মুহূর্তে এসে আমরা দেখছি যে এই শিপে মাত্র দুজন, বাকি লোকেরা কই? ধীরে ধীরে তারা তাদের মেমোরিটাকে রিগেইন করা শুরু করছে, অর্থাৎ তাদের মনে আসছে তারা সেই চেম্বারের
কমিউনিকেশনটাকে ম্যানুয়ালি চালু করে, তবে ওপার থেকে কোনো জবাব আসছে না। তারা দুজনই 5 নম্বর ফ্লাইট টিমের অংশ, অর্থাৎ যেমনটা বলেছিলাম যে এই শিপে ক্রুদের মধ্যে অনেকগুলো ভাগ করা রয়েছে, এক এক দলের এক এক সময় ডিউটি। 4 নম্বর ক্রুদের এখন এই স্থানে থাকা উচিত, তবে তারা কোথায়? লিউটেন্যান্ট বেটন বলতে থাকে যে তারা এইভাবে এখানে তো বসে থাকতে পারে না। প্রথমত কোনো মানুষের জবাব আসছে না, দ্বিতীয়ত সেই শিপে একটা বড় পাওয়ার সার্চ হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ আসছে আর যাচ্ছে, পুরো শিপটা কেঁপে উঠছে। তারা এই মুহূর্তে কোথায় আছে বা মহাকাশেই কোথাও আটকে আছে নাকি তারা কিছুই জানে না, এবং জানতে হলে তাদের এই স্থান থেকে বেরোতে হবে, এবং বেরোনোর একটাই রাস্তা, সেটা হচ্ছে এয়ার ভেন্ট বা সেই ভেন্টগুলো যেখান থেকে তারগুলো পাস করা হয়েছে। কর্পোরাল বাওয়ার সেই ভেন্টগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, অন্যদিকে লিউটেন্যান্ট বেটন তাকে নির্দেশ দিচ্ছে যে কোথা থেকে কোথায় যেতে হবে। একই সাথে বাওয়ার ধীরে ধীরে তার পুরনো স্মৃতিগুলোকেও রিগেন করা শুরু করছে। সে সম্ভবত একজন টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সেই কারণেই তো সে বলে দিল যে কেন সেই সম্পূর্ণ শিপটা কেঁপে উঠছে, বিদ্যুতের সমস্যা হচ্ছে। সম্পূর্ণ শিপটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর দ্বারা চালিত, এবং তার মনে হয় যে সেই রিঅ্যাক্টরটাকে একবার রিসেট করা প্রয়োজন। সেই ভেন্টিলেশনের মধ্যে দিয়ে যাওয়ার দরুন কর্পোরাল বাওয়ার বলতে পারে যে সেই স্থানে আগেও একজন কেউ গেছে। অন্যদিকে লিউটেন্যান্ট বাইটন সে তার চেয়ারে বসে অদ্ভুত অদ্ভুত কিছু আওয়াজ পাচ্ছে, যেন সেই স্থানে আর একটা কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে। যদিও সে ব্যাপারটা ইগনোর করে দেয়, কারণ তার মনে হয় যে সেখানে কেউ নেই, সম্পূর্ণ হয়তো সেটা তার মনেরই ভুল। তো যাই হোক, কর্পোরাল বাওয়ার এরকম সেই তারের মধ্যে দিয়ে যেতে যেতে একটা সুলকারে গিয়ে পৌঁছায়, সেখান থেকে বাইরে বেরোয়। সেই ছোট স্থানেও কর্পোরাল বাওয়ার একজন মানুষের মৃতদেহ দেখতে পায়, যে সম্ভবত সেই ভেন্টের মধ্যে আটকেই মারা গেছে বা কোনো একটা কারণে সে মারা গেছে। তবে সমস্যাটা তখনই শুরু হয় যখন কর্পোরাল বাওয়ার এবং লিউটেন্যান্ট বাইটনের মধ্যে কমিউনিকেশনটা বন্ধ হয়ে যায়। তারা একে অপরের আওয়াজ আর শুনতে পাচ্ছে না। একই সাথে স্থানটা খুবই ভয়ানক এবং অন্ধকার ছিল, এবং বাওয়ার সেখানে সম্ভবত কোনো একটা মানুষকে দৌড়াতে লক্ষ্য করে। তবে সেটা ছিল একটা মেয়ে, যে ফাঁদ পেতে কর্পোরাল বাওয়ারকে সেখানে ধরে নেয়। মেয়েটাও সেখানে একা সার্ভাইভ করছে, সে লুটপাট করে নিজেকে কোনো মতে বাঁচিয়ে রেখেছে। তবে তারা দুজন সেখানে একা ছিল না। মেয়েটা সময় মতন সেখান থেকে পালিয়ে যায়, এবং কর্পোরাল বাওয়ার লক্ষ্য করতে পারে যে সেই দূর অন্ধকার থেকে বহু মানুষ দৌড়ে আসছে, যাদের আচার আচরণ আওয়াজটা বড় অদ্ভুত। তাদের আচরণটা জন্তুর মতন, তারা মানুষ তো, তবে তাদের মুখে স্ট্রাকচার, মুখে রক্ত ইত্যাদি দেখে তাদের মানুষ বলা যাচ্ছে না। কর্পোরাল বাওয়ার সেই ভয়ানক দৃশ্য দেখে কোনো মতে একটা অন্ধকারে লুকিয়ে রয়েছে, আর সেই মুহূর্তে লিউটেন্যান্ট বাইটনের সাথে তার কমিউনিকেশনটা আবার রিকানেক্ট হয়ে যায়। বাওয়ার জানায় যে যারা এখানে রয়েছে তারা অবশ্যই মানুষ না, তাদের তৎক্ষণাৎ এই শিপটাকে চালু করে এই স্থান থেকে বেরোতে হবে, তাদের পুনরায় পৃথিবীতে ফিরতে হবে। তবে লিউটেন্যান্ট বাইটন জানায় যে সেটা সম্ভব না, কারণ এটা সম্পূর্ণ ওয়ান ওয়ে মিশন। তাদের মিশনই ছিল যে এই নতুন গ্রহতে আসা, নাকি সেখান থেকে পৃথিবীতে ফেরত যাও। যদিও আমরা একটু আগেও তো দেখেছি যে পৃথিবীর আর কোনো অস্তিত্ব নেই। আর এই কথাগুলো শুনে কর্পোরাল বাওয়ারের আরো পুরনো কিছু কথা মনে আসতে থাকে। সে তখন ছোট ছিল, এবং সেই টেনিস নামক গ্রহটাতে মানুষেরা প্রথমবারের মতো একটা রোভার লঞ্চ করায় সম্পূর্ণ পরিবেশটাকে স্ক্যান করার জন্য। সেটা মানব জাতির কাছে একটা হিস্টোরিক ডে ছিল, কারণ সেই টেনিস গ্রহতে তারা প্রথমবারের মতন গাছ দেখতে পায়, একটা লাইফ সাইন দেখতে পায়। তবে এটা তো অনেক বছর আগে। বর্তমানে এই স্পেসক্রাফটটা প্রায় 60,000 মানুষদের নিয়ে যাচ্ছিল, ক্রিউ মেম্বার এবং তাদের পরিবাররাও এখানে ছিল। সম্ভবত বাওয়ারের যে গার্লফ্রেন্ড সেও এখানে রয়েছে। বাওয়ার তাদেরকে খুঁজতে যায়, তবে তাদেরকে কোথায় রাখা হয়েছে সেটা তো সে জানে না। তাদেরকে আগে এই স্পেসক্রাফটের মেন পাওয়ারটাকে অ্যাক্টিভেট করতে হবে, আর সেটাকে অ্যাক্টিভেট করার জন্য তাকে অবশ্যই সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে রিসেট করতে হবে, আর সেখানে যাওয়ার রাস্তাটা অনেকটাই কঠিন। তবে কর্পোরাল বাওয়ার সে তো সেখানে একা না, সে একটা স্থানে লুকিয়ে পড়ে এবং লক্ষ্য করতে পারে যে তার হাতটা কাঁপছে। সে তার লিউটেন্যান্টকে জিজ্ঞেস করে যে তার কি প্যান্ডোরাম হয়েছে, বা এটা কি প্যান্ডোরামের একটা সিনড্রোম। যেমনটা গল্পে শুরুতেই বলেছিলাম, প্যান্ডোরাম এক টাইপের সাইকোসিস, একটা ডিপ স্পেস ট্রাভেল করার কারণে, অর্থাৎ মহাকাশে বেশি সময় থাকার কারণে, এছাড়াও বেশি সময় হাইপার স্লিপে থাকার কারণেও এটা হতে পারে। লিউটেন্যান্ট বাইটন তাদের এই প্যান্ডোরামের আর একটা গল্প শোনায়। সেই ইডেন মিশন আর একটা মহাকাশযান ছিল, যেখানে একটা ক্রিউ মেম্বারের সেই প্যান্ডোরাম হয়েছিল, কারণ সে 2 বছরের বেশি সেই মহাকাশে তার স্পেস ক্রাফটের মধ্যে কাজ করেছিল, কোনো ধরনের হাইপার স্লিপে না গিয়ে। তবে ধীরে ধীরে তার একটা মেন্টাল ব্রেকডাউন হওয়া শুরু করে, এক ভয়ানক প্যারানয়া তার মধ্যে কাজ করা শুরু করে, এবং সে ভাবতে থাকে যে সম্পূর্ণ শিপটা হয়তো অভিশপ্ত, এবং সেই শিপের মধ্যে থাকা বাকি প্রায় 5,000 মানুষ যারা সেই হাইপার স্লিপ চেম্বারে ঘুমাচ্ছিল, তাদের প্রত্যেককে সেই স্পেসক্রাফট থেকে বার করিয়ে নেয়। স্পেসক্রাফটটা যেহেতু মহাকাশে ছিল, তাই অবশ্যই সেই চেম্বারগুলো মহাকাশে ভেসে চলে যায়। সেই একটা দিন জাস্ট একটা মানুষের পাগলামির কারণেই প্রায় 5,000টা মানুষ মারা গিয়েছিল।
যাই হোক, পজিটিভ চিন্তা রাখা ভালো। আশা করি কর্পোরাল বাওয়ার সেই প্যান্ডোরামে এখনো এফেক্টেড হয়নি। তবে কিছু দূর গিয়ে সে লক্ষ্য করতে পারে যে সেখানে একটা মানুষকে ঝুলিয়ে রাখা ছিল। বাওয়ার তাকে মুক্ত করে এবং দেখতে পায় যে সেই মানুষটা টিম নম্বর 6 থেকে এসেছে। সেই মানুষটা প্রচন্ড ভয় পেয়ে রয়েছে, নিজের সারা গায়ে তেল গ্রিস মাখছে এবং সে কর্পোরাল বাওয়ারকেও সাবধান করে দেয় যে তারা যখন আসবেন তখন যাতে সে দৌড়ায়। এখন তারা বলতে কাদের কথা বলছে সেটা সে বলে না, অবশ্যই এই শিপের মধ্যে থাকা জন্তুর মতন সেই মানুষগুলোর কথাই বলছে। তারা খুবই ফাস্ট, খুবই দ্রুত দৌড়ায়, মানে দৌড়ে তাদের সাথে পারা সম্ভব না। এবং আনফর্চুনেটলি কর্পোরাল বাওয়ার বেঁচে গেলেও সেই মানুষটা সে ফেসে যায়। সেই মানুষটাকে তারা একেবারে ছিঁড়ে বুড়ে খায়। সেই জন্তুগুলোকে হুবহু মানুষদের মতনই লাগছে, তারা মানুষদের মতনই দৌড়াচ্ছে, তবে তাদের দেখতে একটু ভিন্ন এবং মানুষদের তুলনায় একটু বেশি ফাস্ট তারা। কর্পোরাল বাওয়ার সে তো একেবারে ফেসে গিয়েছিল, তবে সময় মতন আর একজন ব্যক্তি এসে তাকে বাঁচিয়ে নেয়, যার নাম হচ্ছে মা। সেও সেই ফ্লাইট ক্রুয়েরই একজন মেম্বার। সে হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের এবং যে ইন্দোনেশিয়া থেকে এসেছে সম্ভবত। তার ভাষাটাও আলাদা, যেটা কর্পোরাল বাওয়ার একেবারেই বুঝতে পারছিল না। তবে তাদের দুজনের মধ্যে একটা জিনিসই কমন, যে তারা দুজনেই লুকিয়ে রয়েছে, তারা দুজনেই স্বাভাবিক মানুষ। তারা একে অপরের কথা বুঝতে না পারলেও তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তারা দুজনে একসাথেই রয়েছে। কর্পোরাল বাওয়ার চলেছে সেই রিঅ্যাক্টরের উদ্দেশ্যে এবং সেই মানুষটা তাকে সাহায্য করছে। তবে প্রথমে মনে হয়েছে একটা মেয়ে কর্পোরাল বাওয়ারের উপরে আক্রমণ করেছিল, সে আবার সেখানে চলে আসে, তার উপর আক্রমণ করে। তবে তারা দুজন মিলে সেই মেয়েটাকে আটকে দেয়। মেয়েটা ইংলিশ জানে, সে কথাবার্তা বোঝে এবং তারা বোঝায় যে এখানে ঝামেলা করে কোনো লাভ নেই। সার্ভাইভ করতে হলে তাদের তিনজনকেই একত্রিত থাকতে হবে। মেয়েটা তাকে সাহায্য করবে। মেয়েটা জানে যে সেই রিঅ্যাক্টরে যাওয়ার শর্টকাট রাস্তা কোথা থেকে, তবে তার পরিবর্তে কর্পোরাল বাওয়ারকেও তাকে সাহায্য করতে হবে। মেয়েটা এই স্থান ছেড়ে পালাতে চায় এবং বাওয়ার যাতে সেই মেয়েটাকে একটা শিপে করে এখান থেকে পালাতে সাহায্য করে। মেয়েটা মোটমাট বহু দিন ধরে এখানে সার্ভাইভ করছে। মেয়েটা একটা জেনেটিক রিসার্চ ডিপার্টমেন্টে কাজ করছে। তার একমাত্র কাজ হচ্ছে সেই স্থানে থাকা গাছ, পোকামাকড়, সেগুলোকে যত্ন নেওয়া, তাদেরকে দেখাশোনা করা। মেয়েটা এই সম্পূর্ণ শিপটা অর্থাৎ এই এলিফ্যান্টটাকে নোয়ার আর্কের সাথে তুলনা করে, কারণ পৃথিবী থেকে প্রায় সব ধরনের প্রাণী, জীব জন্তু, পোকামাকড়কে সেই গ্রহতে ট্রান্সফার করা হচ্ছে, তাই অবশ্যই সেগুলোর দেখাশোনা করা তো প্রয়োজন। মেয়েটা বহুদিন সেই পোকামাকড়গুলো খেয়েও সার্ভাইভ করেছে, কারণ সেই পোকামাকড়গুলোর মধ্যে বেশ অনেকটা প্রোটিন থাকে। কর্পোরাল বাওয়ারের মাথায় প্রশ্ন আসতে থাকে যে মাত্র 8টা বছর তো কেটেছে, 8টা বছরে এই সম্পূর্ণ স্পেসক্রাফটের এত খারাপ অবস্থা তো হওয়ার কথা না। তবে মেয়েটা মনে করে যে তারা হয়তো ভাবছে 8টা বছর, কিন্তু তারা হয়তো সেই ঘুমের মধ্যে আরো অনেক বেশি সময় কাটিয়েছে। তারা ভাবছে যতটা সময় পেরিয়েছে বরং তার থেকেও হয়তো অনেক বেশি সময় পেরিয়ে গেছে। তারপরে তারা তাদের যাত্রা কন্টিনিউ করে। তারা হাইপার স্লিপ চেম্বারগুলোর সামনে গিয়ে পৌঁছায়, যে চেম্বারগুলো প্রায় খালি। তারা ভাবতে থাকে যে ভেতরে থাকা মানুষগুলো আসলে গেলই বা কোথায়। আর সেই সময় আচমকা গ্রাউন্ডটা ব্রেক করে তারা নিচে পড়ে যায়। একটা বের জলাশয় মতন রয়েছে, চারিদিকে মানুষের হাড়, ডেড বডি পড়ে রয়েছে, যেন সেই জন্তুগুলো সেই চেম্বারের মধ্যে থাকা মানুষগুলোকে বার করে সেই স্থানে বসে বসে খেত। তবে তাদের পড়ে যাওয়ার আওয়াজ শুনে সেই জন্তুগুলো আবার সেখানে চলে এসেছে এবং জাস্ট একটা জন্তুর সাথে সেখানে উপস্থিত 3জন মানুষ লড়তে পারছিল না, তারা এতটাই স্ট্রং ছিল। তবে ফাইনালি তারা একত্রিত হয়ে সেই জন্তুটাকে হত্যা করে। তবে ততক্ষণে সেই জন্তুগুলো এবং তাদের লিডারও সেখানে চলে এসেছে। যেমনটা বললাম, তারা হুবহু মানুষদের মতো, তারা দল বেঁধে চলে, তাদের ট্যাকটিক্স গুলো মানুষদের মতো। তবে যেটা মানুষদের মতো না, সেটা হচ্ছে তারা হচ্ছে ক্যানিবাল, অর্থাৎ তাদের যে একজন সঙ্গী মারা গেল তারই বডিটা তারা খুবলে খুবলে খাচ্ছে। অন্যদিকে কর্পোরাল বাওয়ার এবং বাকিরা তারা তো পালাচ্ছে, তবে সেই জন্তুগুলো থেকে পালানো তো অত সহজ না। অন্যদিকে সেই সম্পূর্ণ স্থানে পাওয়ার সার্জ হচ্ছে, মানে বিদ্যুতের সমস্যা হচ্ছে। আর সেই সময় একটা হাইপার স্লিপ চেম্বার অ্যাক্টিভেট হয়ে যায়, যার মধ্যে একটা মানুষ ঘুমিয়েছিল এবং সেই জন্তুগুলো সেই মানুষটাকে হাতে পেয়ে একেবারে নৃশংসভাবে হত্যা করে। মানে জাস্ট সেই মানুষটার কথা ইম্যাজিন করুন, যে তার সদ্য ঘুম থেকে উঠেছে, তার হাইপার স্লিপ থেকে উঠেছে এবং চোখগুলোই দেখে যে কিছু জন্তু এসে তাকে নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে লিউটেন্যান্ট ব্যাটন, যে অনেকক্ষণ ধরে সেই স্থানে কিছু আওয়াজ পাচ্ছিল এবং সে লক্ষ্য করে যে সেই ভেন্টের মধ্যে একটা মানুষ আটকে গেছে। লিউটেন্যান্ট তাকে হেল্প করে এবং সেই মানুষটার নাম হচ্ছে কর্পোরাল গ্যালো। তার সারা গায়ে রক্ত লেগে রয়েছে, যে রক্তটা তার না। ব্যাটন তাকে জিজ্ঞেস করে যে রক্তগুলো কার। গ্যালো তখন জানায় যে এগুলো তার সঙ্গীদের, যাদের নাকি সেই প্যান্ডোরাম হয়েছিল, অর্থাৎ তারাও নাকি পাগলা হয়ে গেছিল। গ্যালো তাদেরকে হত্যা করেছে নিজের আত্মরক্ষার জন্য। অন্যদিকে কর্পোরাল বাওয়ার এবং বাকি লোকেরা পালাতে পালাতে আর একটা মানুষের সাথে সাক্ষাৎ করে, যার নাম হচ্ছে লেল্যান্ড। মানুষটার আচরণটা একটু পাগলের মতন এবং সে বহুদিন ধরে এই স্থানে রয়েছে। সেই স্থানে কর্পোরাল বাওয়ার এবং নাদিয়ার মধ্যে কিছু কথোপকথন হয়। তারা চিন্তা করছে যে সেই জন্তুর মতন মানুষগুলো আসলে কারা এবং তারা এই শিপের মধ্যে আসলে বা কি করে। একটা হয়তো হতে পারে যে তারা বাইরে থেকে শিপের মধ্যে প্রবেশ করেছে, বা হয়তো প্রথম থেকেই
এলিয়েন বা জন্তুকে এই শিপে করে আনা হচ্ছিল। তবে নাদিয়া যে একজন সায়েন্টিস্ট তার মনে হয় না। তার একটা যুক্তিও রয়েছে, সেটা হচ্ছে এই শিপের মধ্যে থাকা প্রত্যেকটা মানুষ যখন হাইপার স্লিপে যায় তাদের শরীরের মধ্যে এক টাইপের সিনথেটিক ফ্লুইড পাঠানো হয় শরীরের নিউট্রিশনের জন্য, যাতে এই মানুষগুলো ভবিষ্যতে সেই টানিস নামক গ্রহটাতে সার্ভাইভ করতে পারে। কিন্তু সেই পৃথিবী এবং টানিস নামক গ্রহটার মাঝে রয়েছে সুদূর মহাকাশ, যেটার পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেই জন্তুগুলো আসলেই তারা মানুষ ছিল যারা বহু আগে ঘুম থেকে উঠে পড়েছে। তাদের শরীরের মধ্যে আর সেই ফ্লুইডটা যায়নি এবং তারা এই শিপের মধ্যেই সার্ভাইভ করছে। যেহেতু এখানের পরিবেশটা আলাদা, সেই কারণে তারা ধীরে ধীরে মিউটেট হয়েছে। তাদের মধ্যে কিছু এভলিউশন দেখা গিয়েছে। দেখুন, আমরা যে স্থানে যাই সেই স্থানের পরিবেশটাকে অ্যাডাপ্ট করে নিই। অর্থাৎ গরমের দেশে গেলে বা ঠান্ডার দেশে গেলে আমরা সেইভাবে নিজেদের অ্যাডাপ্ট করে নিতে পারি। তেমনি সম্পূর্ণ ভিন্ন একটা গ্রহ অর্থাৎ টেনিসের পরিবেশটাকেও গ্রহণ করার জন্য আমরা নিজেদের আস্তে আস্তে অ্যাডাপ্ট করছিলাম। তবে এই মানুষগুলো অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছে, যখন এই বৃহৎ শিপটা মহাকাশে বা ভিন্ন কোনো স্থানে ছিল, এবং এতগুলো সময়ের দরুন তারা ধীরে ধীরে এই পরিবেশটাকে অ্যাডাপ্ট করেছে। কর্পোরাল গেল তখন লিউটেন্যান্ট পাইটনকে তার কথাগুলো বলতে থাকে যে তার সাথে কি কি হয়েছে। অন্যদিকে লেল্যান্ড নামক মানুষটা, তারও একটা থিওরি রয়েছে। সেও গল্প শোনায় যে এই শিপের মধ্যে কি হয়েছে। সেই শিপের মধ্যে আমরা 3টে মানুষকে দেখতে পাই যারা খবর পায় যে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। সেই ট্রান্সমিশনের মাধ্যমে তারা খবরটা পায়, যেটা তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে। প্রত্যেকে এই খবরটাকে হালকাভাবে নিতে পারেনি। তাদের মধ্যে একটা হাইপার প্যারানোয়া তৈরি হয়। তারা নিজেদেরই কাটাকাটি করা শুরু করে এবং সেখান থেকে বাঁচে একজন, যে সেই শিপে থাকা অধিকাংশ ক্রায়োপডগুলো খুলে ফেলে। যে কটা মানুষ সেখান থেকে বেরোয় সেই মানুষগুলোকে সে তার নিজের মতন করে লিড করা শুরু করে। সে নিজেকে রাজা মনে করতে থাকে এবং যে তার কথা শুনবে না তাকে হত্যা করে দেওয়া হবে এবং তাকে খেয়ে ফেলা হবে। এরকম ভাবেই একটা পাগলদের সাম্রাজ্য বানানোর পর সেই রাজা একদিন আচমকা ঘুমোতে চলে যায় তার সেই স্লিপ ট্যাঙ্কে। আর সেই যে মানুষগুলোকে স্লিপ চেম্বার থেকে বার করা হয়েছিল, যারা সম্পূর্ণরূপে এখন পাগল হয়ে গেছে, তারা সময়ের সাথে সাথে মিউটেট হয়েছে এবং এখন তাদের সেই জন্তুর মতো দেখতে হয়ে গেছে। সেই যে রাজার কথাটা বলা হচ্ছিল সেটা সম্ভবত কর্পোরাল গেল, কারণ স্টোরিটা তার সাথে তো মিলে যাচ্ছে। এবং সেই শিপে যে 3জন মানুষকে দেখেছিলাম যারা সেই খবরটা শুনেছিল, তার মধ্যে কর্পোরাল গেলেও তো ছিল। অন্যদিকে লেল্যান্ড নামক সেই মানুষটা পাওয়ার এবং বাকি লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে গ্যাস দিয়ে অজ্ঞান করে সেই স্থানে বেঁধে ঝুলিয়ে রাখে যাতে সেই জন্তুগুলো এসে তাদেরকে খায়। তবে পাওয়ার তাকে কনভিন্স করে, তাকে বোঝানোর চেষ্টা করে যে আর অল্প কিছু মিনিট বাকি, তারপরে সম্পূর্ণ শিপটাই ধ্বংস হয়ে যাবে। সে যদি ইমিডিয়েট রিঅ্যাক্টরটাকে সেট না করতে পারে তাহলে তো সবই শেষ। তাই অবশেষে লেল্যান্ড তাকে সাহায্য করবে বলে ডিসাইড করে। গল্পে এখন দুটো সিন একসাথে দেখানো হয়। কর্পোরাল পাওয়ার এবং তার টিম সেই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের উদ্দেশ্যে যাচ্ছে, যে রাস্তাটা খুবই কঠিন। তারা দেখতে পায় যে সেই মিউটেন্ট গুলো তারা অনেক বাচ্চাও জন্ম দিয়েছে, মানে ছোট ছোট মিউটেন্ট, তাদের এক আলাদা ব্রিড তৈরি হয়েছে। অন্যদিকে কর্পোরাল গেল এবং লিউটেন্যান্ট পেটনের সাথে লেগেছে তর্ক। গেল তাকে নানানভাবে মগজ ধোলাই করার চেষ্টা করছে। সে বলতে চাইছে যে সেই রিঅ্যাক্টরটা চালু করলে নাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে, মানে এরকমই কিছু যুক্তি সে দিচ্ছে। সে উপদেশ দিচ্ছে যে এই স্থানটা ত্যাগ করে পালিয়ে যেতে সেই স্কেপ কোডের মাধ্যমে। আর তারপরে এমনকি তাদের দুজনের মধ্যে লেগে যায় ঝামেলা, কারণ কর্পোরাল গেল সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। যদিও লিউটেন্যান্ট পাইটন তাকে ঠিক বোকা বানিয়ে একটা স্লিপ চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেটাকে লক করে দেয় যাতে সে বেরোতে না পারে। অন্যদিকে কর্পোরাল পাওয়ার সে সময় মতন রিঅ্যাক্টরটাকে রিসেট করে দেয়, সেটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তবে তারা যখন পালাচ্ছিল সেই মুহূর্তে লেল্যান্ড নামক সেই মানুষটা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, সে তাদেরকে একা ফেলে পালিয়ে যায়। অন্যদিকে ম্যান নামক সেই মানুষটা সেই মিউটেন্টদের যে লিডার রয়েছে তার মুখোমুখি হয়। তাদের দুজনের মধ্যে ভালো ফাইট হয়। ম্যান নামক মানুষটা সেই মিউটেন্টকে হারিয়ে দেয়, তবে একটা ছোট বাচ্চা মিউটেন্ট এসে তাকে পিছন থেকে হত্যা করে ফেলে। একই সাথে লিউটেন্যান্ট পাইটন এবং কর্পোরাল গেল তাদের মধ্যে লড়াই শেষ হয়নি। কর্পোরাল গেল সে বলতে থাকে যে লিউটেন্যান্ট পাইটন সে কিছু একটা করেছে যে ব্যাপারে কেউ জানে না, সে কি করেছে এটাই এখনো উঁচু রাখা হয়েছে। তবে তারা ফাইট করতে করতে আচমকা তারা দুজন এক হয়ে যায়, একে অপরের শরীরের সাথে মিশে যায়। আমরা কর্পোরাল গেলকে আর সেখানে দেখতেই পাই না, যেন এতক্ষণ ধরে সেখানে কোনো মানুষের অস্তিত্বই ছিল না। তাহলে সেই মানুষটা আসলে কে? আমরা লিউটেন্যান্ট পাইটনের নাক থেকে রক্ত বেরোতে দেখি, আর এটাই হচ্ছে প্যান্ডোরাম নামক সেই রোগটার একটা লক্ষণ। তাহলে কি লিউটেন্যান্ট পাইটন সে কি সেই রোগে আক্রান্ত হয়েছিল? অ্যাকচুয়ালি যে গল্পটা আমরা শুনেছিলাম যে 3জন মানুষের মধ্যে একজন পাগল হয়ে গেছিল, সে গেল নামক যে ছেলেটাকে দেখেছিলাম সেটাই হচ্ছে লিউটেন্যান্ট পাইটন। সে একমাত্র সেই রোগে আক্রান্ত হয়েছিল তার নিজের সঙ্গীদের হত্যা করে বাকি লোকেদের ঘুম থেকে জাগিয়ে দিয়ে আবার পুনরায় ঘুমিয়ে পড়েছিল সে। তারা সেই লিউটেন্যান্টকে তারপর জিজ্ঞেস করে
যে এখন তারা কোথায় আছে, তাদের শিপটা এখন কোথায়। সেই শিপের প্রোটেক্টিভ শিল্ড গুলোকে ওপেন করা হয় যাতে জানলা দিয়ে সবকিছু দেখা যায়, তবে সেখানে কিছুই দেখা যাচ্ছে না, না আকাশ না তারা, সবকিছু অন্ধকার, কারণ তারা এই মুহূর্তে জলের নিচে রয়েছে। এই শিপটা 800 বছর আগে সেই টেনিস নামক গ্রহটাতে ক্র্যাশ করেছিল। তাদের মিশন ছিল 123 বছরে এবং শিপ লগে দেখা যায় যে 923 বছর পার হয়ে গেছে, অর্থাৎ সেই শিপটা তার গন্তব্যস্থলে পৌঁছানোর পরেও আরো এক্সট্রা 800 বছর কেটে গেছে। মানে এবার বুঝতেই পারছেন যে এই মানুষগুলো শত শত বছর ধরে এখানে সময় কাটিয়েছে, তাদের কয়েক প্রজন্ম এখানে কেটে গেছে। স্বাভাবিকভাবে মিউটেশন তো ঘটবে এবং নিউট্রিন পাইটন এটাকে সাপোর্ট করছে, সেই জিনিসটাকে পবিত্র মনে করছে। তবে কর্পোরাল পাওয়ার যে ধীরে ধীরে নিজের মধ্যে সেই প্যান্ডোরামের এফেক্ট বুঝতে পারছে, সে বুঝতে পারছে যে বেশি লেট করলে হয়তো সেও এই রোগে আক্রান্ত হবে, তাকে তাড়াহুড়ো করতে হবে। সে তার কাছে থাকা একটা অ্যান্টিরাইড গান ইউজ করে, যার ফলে সেই শিপে থাকা কাছে একটা ফাটল ধরে যায় এবং বাইরে জলের চাপে সেই কাঁচটা ভেঙে যায়। সমুদ্রের জল তার মধ্যে প্রবেশ করা শুরু করে। সেই সুযোগে পাওয়ার নাদিয়াকে নিয়ে একটা স্কেপ বোর্ডে করে সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। সেই লেলেম নামক মানুষটাকে পাইটন অনেক আগেই হত্যা করে ফেলেছিল এবং অন্যদিকে পাইটন এবং সেই মিউটেন্টরা তারা সেই শিপের মধ্যেই ফেসে যায়, যারা সম্ভবত জলে ডুবে মারা যাবে। অন্যদিকে বাওয়ার এবং নাদিয়া তারা সময় মতো সেই স্কেপ বোর্ডে করে সমুদ্রের সার্ফেসে উঠে আসে। অন্যদিকে বাওয়ার যেহেতু সেই শিপটাকে রিঅ্যাক্টিভেট করে ফেলেছে, যার ফলে শিপটা নিজে নিজেই বুঝে যায় যে এটা তার ডেস্টিনেশনে অর্থাৎ তার গন্তব্যস্থলে পৌঁছে গেছে এবং অটো ইভ্যাকুয়েশন প্রোটোকলটা অ্যাক্টিভেট হয়ে যায়, অর্থাৎ যে মানুষগুলো এখনো ঘুমিয়ে রয়েছে তাদেরকে সেই শিপ থেকে অটোমেটিকলি ইভ্যাকুয়েট করা হয়, অর্থাৎ বার করে দেওয়া হয়। প্রায় 1000-এরও উপরে স্কেপ বোর্ড ধীরে ধীরে জলের উপরে চলে আসে। প্রত্যেকের মুখে হাসি যে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছে। অন্যদিকে পাইটন এবং নাদিয়া তাদের মুখেও হাসি যে তারা এই যুদ্ধটায় জয়লাভ করেছে। তারা সেই ড্যানিস গ্রহতে পৌঁছে গেছে এবং বর্তমানে এখানে মানুষদের পপুলেশন হচ্ছে 1213। আর এখানেই এই দুর্দান্ত স্পেস হরর সার্ভাইভাল সিনেমা অর্থাৎ প্যান্ডোরাম সিনেমাটার গল্পটা শেষ হয়। ওয়েল, স্টোরি এইটুকুনি আমার ভালো লেগেছে। আপনাদের মতামতগুলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাকে ইনস্টা এবং ফেসবুকে ফলো করতে একদমই ভুলবেন না। ভিডিওটা চাইলে লাইক করতে পারেন, চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিও আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।